কি অনেকদিন কোথাও বেড়াতে যাওয়া হয়নি তো? আচ্ছা, তাহলে আজ খোঁজ দিচ্ছি কলকাতা থেকে মাত্র 4-4.5 ঘন্টা দূরত্বে এক অসাধারণ ডেস্টিনেশন, যেখানে আছে পেট ভর্তি করে সুস্বাদু খাওয়া দাওয়া, প্রিয় মানুষটার সাথে কিছুক্ষণ সময় কাটানোর সুযোগ, আর একটা নির্জন সমুদ্র সৈকত। আপনারা দেখছেন ট্যুরে ইন্দ্র। তাহলে শুরু থেকে শুরু করা যাক। দিনটা 29 নভেম্বর 2024। ব্যাগ প্যাক করে আমি আর ঐন্দ্রিলা বেরিয়ে পড়লাম ভোর 4:30-র সময়। গন্তব্য ওড়িশা জেলার ডুবলাগাড়ি। দমদম থেকে ট্যাক্সি বুক করে আমরা রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। হাওড়া থেকে 6:10-এর বন্দে ভারত এক্সপ্রেস ধরে আমরা যাব বালাসোর স্টেশন। ভোরের আলো তখনও ফোটেনি। এই ভোর রাতে আমাদের শহর কলকাতার মায়াবী রূপ দেখতে দেখতে বুঝতেই পারিনি কখন পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। পৌঁছে গেছি এখন হাওড়া স্টেশনে। এখন টাইম হচ্ছে 5:05। আমরা এবার আস্তে আস্তে স্টেশনে ঢুকবো। দেখি যদি একটু চাটা খাওয়া যায়। তো স্টেশনে ঢোকার পরে একটু কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি আর জল নিয়ে নিয়েছি নেওয়ার জন্য। আর আমাদের ট্রেন 22895 বন্দে ভারত দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা এখন 18 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ঢুকবো। বহু বছর বাদে হাওড়া স্টেশনে ঢুকছি, অন্যরকম লাগছে। দেখিয়ে দিই কেমন লাগছে হাওড়া স্টেশনটা ভোরবেলা। আমরা 18 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। এসে দেখছি আমাদের জন্য অলরেডি বন্দে ভারত এক্সপ্রেস অপেক্ষা করছে। তো আমার এটা ফার্স্ট টাইম বন্দে ভারত এক্সপ্রেসে। আর আমি দেখিয়ে দিই আপনাদেরকে বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে আমাদের জন্য কেমন ভাবে। এইটা হলো আমাদের আজকে বালাসোর স্টেশন যাওয়ার গাড়ি, বন্দে ভারত এক্সপ্রেস। এবার দেখতে হবে আমাদের সিটটা কোথায় আছে, একবার ঠিক নাম্বারটা দেখে নেবো। ঠিক সকাল 6:10-এ একদম কারেক্ট টাইম মেনে বন্দে ভারত এক্সপ্রেস রওনা দিল। ভোরের আলো তখন সবে ফুটছে। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকতে তখন বেশ ভালোই লাগছে। অনেকদিন পর বেড়াতে যাচ্ছি, বেশ এনজয় করছি আমরা দুজনেই। এদিকে বন্দে ভারত এক্সপ্রেস ততক্ষণে নিজের গতিবেগ বাড়িয়ে নিজের আসল পরিচয় দিতে শুরু করেছে। খবরের কাগজটা হাতে পেয়ে ঐন্দ্রিলা তখন মুখ গুঁজেছে খবরের কাগজে। অগত্যা আমি চা আর বিস্কুটেই মন লাগালাম। 2টো করে বিস্কুট আর চায়ের টেস্টটা তো বেশ সুন্দর। বন্দে ভারতের বাথরুমটা একবার দেখিয়ে দিই। বেসিনের সাথে সাথে বিরাট বড় আয়না, সোপ ডিসপেন্সার, ন্যাপকিন, আর আমি যে বাথরুমটায় গেছিলাম সেটাই ছিল ইন্ডিয়ান টয়লেট। পাশে আরেকটা বাথরুম, সেটাতে ওয়েস্টার্ন টয়লেটের ব্যবস্থা ছিল। এখন বাজে সকাল 9টা। আমরা এবারে বালেশ্বর স্টেশনে এসে পৌঁছেছি। বন্দে ভারতের এক্সপিরিয়েন্স মোটামুটি বেশ ভালোই। এক্সপিরিয়েন্স হলো বন্দে ভারতে প্রথমবার। যে চাটা নিয়েছিলাম আমরা, এই চাটার পরে টাকা নেওয়া হয়েছে। আমরা ভেবেছিলাম ওটা হয়তো কমপ্লিমেন্টারি,
বাট অ্যাকচুয়ালি ওটা টাকা নিয়েছে 25 টাকা করে নিয়েছে দুটো চা, 50 টাকা টোটাল। আমরা আমাদের রিসর্ট যেটা বুক করা আছে ডুবলাগাড়িতে, সেটা হচ্ছে গ্যালাক্সি নেচার ক্যাম্প। তো ওই গ্যালাক্সি নেচার ক্যাম্প থেকে আমাদের জন্য বালেশ্বর স্টেশনে অটো পাঠিয়ে দেওয়া হবে। তো সেই অটোটা 700 টাকা নিচ্ছে। আমি আপনাদেরকে জানাবো যে আরও কি কি অপশানস আছে এখান থেকে। আর এখন আমরা আপাতত এখান থেকে 1 নম্বর স্টেশনে যাব, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবো। কারণ আমাদের যিনি অটোওয়ালা আছে উনি বলে দিয়েছেন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোনোর জন্য। তো আপনারা আসলে আপনারা কিন্তু কনফার্ম করে নেবেন ওনাকে ফোন করে, যেই আপনাদেরকে নিতে আসবে, যে কত নম্বর স্টেশন থেকে বেরোতে হবে, সেইটা অনুযায়ী আপনারা কিন্তু স্টেশন থেকে বেরোবেন। বালাসোর স্টেশনটা এমনিতেই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর সকালবেলা আরোই পরিষ্কার পরিচ্ছন্ন লাগছিল। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে বেরোতেই আমাদের অটো চালক আমাদেরকে ফোন করলেন এবং জানিয়ে দিলেন স্টেশনের কোথায় আসতে হবে আর কোথা থেকে উনি আমাদেরকে পিক আপ করবেন। কিছুক্ষণের মধ্যে আমরা খুঁজেও পেয়ে গেলাম ওনাকে, আর শুরু হয়ে গেল আমাদের যাত্রা ডুবলাগড়ি সি বিচের উদ্দেশ্যে। আচ্ছা, এবার আসি ভাড়ার কথায়। আপনারা যদি রিসর্ট থেকে অটো বুক করেন পিক আপের জন্য, তাহলে আপনাদের লাগবে 700 টাকা ভাড়া। আর একটু কমফোর্টেবলি আসতে চাইলে নন এসি গাড়িতে লাগবে 1300 টাকা, আর এসি গাড়িতে 1500 টাকা। আর আপনারা যদি অনেক মিলে আসেন তাহলে ম্যাজিক গাড়ি বলে দিতে পারেন, 1200 টাকায় 9 জন পর্যন্ত সেটাতে চলে যেতে পারবে। ওহ, কথায় কথায় প্রাকৃতিক সৌন্দর্যের কথা তো বলতেই ভুলে গেছি। আপনারা দেখেইছেন এতক্ষণে যে কিরমভাবে প্রাকৃতিক সৌন্দর্যটা আস্তে আস্তে বদলাতে শুরু করেছে, এবং রাস্তাটাও সঙ্গে সঙ্গে পাকা থেকে কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। দুপাশে সোনালী ক্ষেত আর মাঝখান দিয়ে সরু একটা কাঁচা রাস্তা। আহা, দেখে মনটা জুড়িয়ে যাচ্ছিল। আচ্ছা, সময়ের কথায় যদি আসি, তাহলে বালাসোর স্টেশন থেকে প্রায় 1 ঘন্টা 20 মিনিট সময় লাগে রিসর্টে পৌঁছতে, সে যে রিসর্টই হোক না কেন। কারণ ডুবলাগড়ির সবকটা রিসর্টই প্রায় পাশাপাশিই আছে। রিসর্টে ঢোকার আগের রাস্তার দুপাশের জলাশয় এবং চাষের জমির এই সুন্দর গ্রাম্য দৃশ্য আপনাকে নিশ্চয়ই মুগ্ধ করবে। আর রাস্তায় আপনার পছন্দ মতো জায়গায় দাঁড়িয়ে একটু ফটো সেশনও করে নিতে পারেন। এইভাবে কিছুটা গিয়ে একটা ডান দিক নিতেই শুরু হয়ে গেল আমাদের গ্যালাক্সি নেচার ক্যাম্প রিসর্টের ঢোকার রাস্তা। আমরা পৌঁছে গেছি গ্যালাক্সি নেচার ক্যাম্প। তো রিসেপশনের কাজ হয়ে গেছে। তো একটা এখানে বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি যখন আসবেন রিসেপশনে এসে আপনার এন্ট্রি করার পরে আপনাকে আপনার যে ঘর ভাড়াটা আছে সেটার ফুল পেমেন্ট আপনাকে করে দিতে হবে। তারপর অ্যাডিশনাল যে চার্জগুলো আছে সেই অ্যাডিশনাল চার্জগুলো ওনারা লিখে রাখবেন। আপনার যখন টোটাল ফাইনাল বিল হবে তখন অ্যাডিশনাল চার্জগুলো আপনাকে পে করে দিতে হবে। তো এখন আমাদের রুম দিয়ে দিয়েছে আমাদের ব্যাম্বু কটেজ, রুম নাম্বার 201। তো ব্যাম্বু কটেজের রুমগুলো বেশ সুন্দর, বাইরে থেকে দেখতে লাগছে, ভেতরে ঢুকে দেখাচ্ছি কেমন দেখতে। এখন রুম ফ্রেশ হচ্ছে, ওনারা বললেন যে একটু ওয়েট করতে বাইরে। আমরা চাইলে রিসেপশনেও বসে ওয়েট করতে পারতাম, বাট বললাম না, একটু বাইরে দাঁড়িয়েই ওয়েট করে নিই, দেখিনি সব জায়গাটা কেমন। আমাদের রুম ক্লিন হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো একবার দেখিয়ে দিচ্ছি রুমটা কেমন দেখতে। এইটা হচ্ছে আমাদের রুম নাম্বার 201 ব্যাম্বু কটেজ।
বাইরে একটা সুন্দর অ্যাস্থেটিক আলো লাগানো আছে, দুটো বসার জায়গা, এখানে বসে সন্ধ্যাবেলা 1 কাপ করে চা আর পকোড়া খেলে বেশ ভালোই লাগবে। রুমের ভেতর ঢুকতেই বেশ সাজানো গুছানো, এখানে আর্টিফিশিয়াল কিছু গাছপালা লাগানো আছে আপনাকে একটা বেশ জঙ্গল ফিল দেওয়ার জন্য। আর এখানে একটা কিং সাইজ বেড আছে, যেখানে মোটামুটি 3 জন আপনারা ভালোভাবে এলে থাকতে পারবেন, অসুবিধা হবে না। কিং সাইজ বেড আছে, এখানে একটা মিরর দেওয়া আছে, ড্রেসিং টেবিল রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে যার সাথেও একটা মিরর রয়েছে, ডাস্টবিন দেওয়া রয়েছে, ফ্যান রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু এসিও আছে। ইংলিশ টয়লেট উইথ হ্যান্ড শাওয়ার, বাথরুমের মেঝেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর আছে আর স্নান করার জন্য শাওয়ারও আছে, আর সাথে বালতি মাগ দেওয়াই ছিল। আচ্ছা, গিজার কিন্তু ব্যাম্বু কটেজে ছিল না। কিন্তু সাবান, শ্যাম্পু এসব কিছু ওনারা দিয়েই দিয়েছিলেন ক্লিন রুম রেডি করার সময়। তো সব মিলিয়ে ছোটোর মধ্যে বাথরুমটা আমার এক্সপেকটেশনের থেকে ভালোই, মানে ব্যাম্বু কটেজ হিসেবে আমি যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বাথরুমটা বেশ ভালোই। রুমে ঢুকে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পরে চলে এসছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, ডাবের জল, একদম ন্যাচারাল জিনিস। এখানে আমরা এখনও একটু ফ্রেশ হয়ে, যদি এখনই লাঞ্চ থাকে লাঞ্চ করে নেব, আর যদি লাঞ্চ করতে দেরি হয় তাহলে আমরা একবার ঘুরে আসবো সমুদ্রের পাড় থেকে, ঘুরে এসে তারপর লাঞ্চ করব। আমরা এখন একটু ফ্রেশ হয়ে বিচের দিকে যাচ্ছি। বিচের ঢোকার রাস্তাটা কি অসাধারণ! একবার এই যে এখান থেকে এই যে ছোট্ট গলির মতো রাস্তাটা করা আছে, এই গলি রাস্তাটা দিয়ে আমাদের যে গ্যালাক্সি নেচার ক্যাম্পের রিসর্ট আছে ওর মধ্যে ঢুকে যাওয়া যায়। আমরা ওখান থেকেই বেরোলাম, বেরিয়ে এই যে সামনে জায়গাটাতে বেরিয়েছি, পিছনে দেখা যাচ্ছে সুন্দর গাছ দিয়ে সাজানো জায়গা। এখন আমরা বিচের সামনে এসে গেছি। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, বাট এখন রোদ উঠেছে। তা আমরা এটা ভয় পাচ্ছিলাম প্রথম থেকে যে এখানে এলাম, যদি সারাক্ষণটাই বৃষ্টি হয় তাহলে আমরা বাইরেই বেরোতে পারবো না। এখানে এসে বেশ শান্তির নিঃশ্বাস নিতে পারছি। আকাশটা পুরো নীল, জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাবে, দূরে দেখলে মনে হচ্ছে যেন সমুদ্রটা আকাশের সাথে মিশে গেছে। বাহ, এখান থেকে পিছনের দিকে বেশ দেখতে সুন্দর লাগছে। জঙ্গলের রাস্তাটা পুরো অন্ধকার লাগছে, তাই না? সামনে সমুদ্র, ঢেউ সেরকম নেই, কিন্তু এই যে নিস্তব্ধতা, একটা যেটাকে বলে ভার্জিন বিচ, সেটা এখনো পর্যন্ত এখানে আছে, যেটা অন্য কোনো কমার্শিয়াল জায়গায় গেলে দেখা যায় না। বিচে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা ফিরে গেলাম রিসর্টের দিকে। তার কারণটা হলো আমাদের খুব খিদে পেয়েছিল, সকাল থেকে সেরকম কিছু খাওয়াও হয়নি। আমরা এখন সমুদ্র থেকে ফিরে এসে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে চেঞ্জ করে এখন খাওয়ার জায়গাটা একটু ফাঁকা আছে, দেখিয়ে নিচ্ছি। পথে হয়তো খাওয়ার টাইম হয়ে গেলে ভিড় হয়ে যাবে, একবার দেখিয়ে নিই খাওয়ার জায়গাটা কেমন। এখানে অনেকগুলো টেবিল চেয়ার রাখা আছে সাজানো, এখানেই খাওয়ার জায়গা। আপনারা চাইলে ঘরেও নিয়ে যেতে পারেন খাবার। দেখি আমরা যদি খুব ভিড় থাকে তাহলে ঘরেই খাবারটা নিয়ে নেব। এখন টাইম হচ্ছে
দুপুর 1:45, 1:46। আমরা লাঞ্চ স্টার্ট হয়ে গেছে, আমরা লাঞ্চের জন্য যাচ্ছি। এটা হচ্ছে পমফ্রেটের প্লেট। এখানে আছে পমফ্রেট মাছ, ঠিক আছে, ডাল, ভাত, এটা আলু ফুলকপির তরকারি, সবজি, আলু ভাজা, ভাত। আর এইটা ওয়েন্ত্রিলা খাচ্ছে, ওর আছে। বাকি সব কিছু সেম, জাস্ট পমফ্রেটের জায়গায় আছে প্রম। তো আমরা দুজনে ভাগ করে খেয়ে নেবো, এক্সট্রা কিছু অর্ডার করিনি আমরা। তো এই যা মোটামুটি এখানে আছে সেই জিনিসটাই আমরা অর্ডার দিচ্ছি। তা দেখে মোটামুটি ভালো লাগছে, খেয়ে দেখি কেমন লাগে। আই থিঙ্ক ভেজে অপশন ছিল হচ্ছে পনির, আর আরেকটা অপশন ছিল চিকেন। আমি কিন্তু তোমার থেকে প্রন নেবো। পমফ্রেট না, পমফ্রেট না, আমি একবারও বলিনি যে পমফ্রেট দেবো না। তো হয়তো বলছি প্রন নেবো, পমফ্রেট দেবো না। দিস ইজ বিজনেস। ঠিক আছে, আমরা এবার খেয়ে নিই, লাঞ্চটা কমপ্লিট করে নিই, নিয়ে এবার একটু ব্রেক নেবো, একটুখানি রেস্ট নেবো। কারণ কাল রাত থেকে ঘুম হয়নি আমাদের, 2 ঘন্টা মাত্র ঘুমিয়েছি। ও মনে হয় 1 ঘন্টা ঘুমিয়েছে না, ওর আসলে নাইট শিফট থাকে, তো ওই জন্যে 1 ঘন্টা মাত্র ঘুমিয়েছে। লাঞ্চ করে এলাম, লাঞ্চের কোয়ালিটি কিন্তু সত্যি খুব ভালো ছিল। চিংড়ির পিসগুলো কিন্তু বেশ বড় চিংড়ির পিস। পমফ্রেটের টেস্টও খুব ভালো ছিল। আচ্ছা, এই ফাঁকে আপনাদেরকে ভাড়াগুলো জানিয়ে দিই। এগুলো হলো প্রিমিয়াম কটেজ, এর ভাড়া 2800 অর্থাৎ 2800 পার হেড। ব্যাম্বু কটেজ 1800 অর্থাৎ 1800 পার হেড। এগুলো গ্রুপ কটেজ, ভাড়া নন এসি 1600 আর এসি 2200 টাকা পার হেড। সুইস টেন্ট 2500 অর্থাৎ 2500 পার হেড। আর আপনারা যদি মনে করেন টেন্টে থাকবেন, তাহলে টেন্টের জন্য ভাড়া লাগবে 1300 টাকা পার হেড। আচ্ছা, টেন্টে থাকলে কিন্তু কমন ওয়াশরুম ইউজ করতে হবে। এইটা হলো বেসিন এরিয়া, আর এইটা হলো কমন ওয়াশরুম, যেগুলো মোটামুটি পরিষ্কার, ব্যবহারের যোগ্য ছিল। আচ্ছা, আপনারা যদি বাইক বা 4 হুইলার নিয়ে আসেন, তাহলে সেটার পার্কিংয়েরও ব্যবস্থা কিন্তু আছে। বিকেলে ভাত ঘুম ভাঙতেই দেখি সন্ধ্যার স্ন্যাক্স আর চা রেডি। স্ন্যাক্স আর চা খেতে খেতে বাইরের দিকটা তাকাতেই দেখি রিসর্টের পুরো হুলিয়াই পাল্টে গেছে। আমরা এখানে বন্ধু পেয়ে গেছি, মারাত্মক মস্তি হচ্ছে। এখানে বনফায়ার হচ্ছে, আর সাথে শুরু হয়ে গেল বারবিকিউও। হ্যাঁ, বারবিকিউয়ের অর্ডারটা কিন্তু আপনাকে সকালেই দিয়ে রাখতে হবে। আমরা অর্ডার করেছিলাম হাফ প্লেট চিকেন, যার দাম পড়েছিল 300 টাকা। আমি বাকি দামগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি। টেস্ট কিন্তু দুর্দান্ত ছিল। সন্ধ্যের স্ন্যাক্স আর বারবিকিউ খাওয়ার পর পেটটা বেশ ভালোই ভরে গেছিল। এরপর আমরা একটু রিসর্টের আশপাশটা ঘুরে দেখলাম, আর কিছুক্ষণ ঘোরার পরে একটা জায়গায় বসে অনেকক্ষণ ধরে দুজন মিলে গল্প করলাম, আর তার সাথে করলাম অনেক ফটোগ্রাফি আর সুন্দর সুন্দর ভিডিওগ্রাফি। রাত 10:40-এ এখন ডিনার চলে এসছে আমাদের। তো ডিনারে অপশান আছে, ওনারা জিজ্ঞেস করে নেবেন আপনাদেরকে যে আপনাদের ভেজ লাগবে না নন ভেজ লাগবে। তো আমি সারাদিন এত বারবিকিউ, আবার লাঞ্চে নন ভেজ, এত কিছু খাওয়ার পরে মানে রাত্রিবেলার ডিনারে চাইছিলাম যে যদি ভেজ কিছু আছে, এখানকার ভেজ অপশানগুলো কেমন সেটা একবার ট্রাই করে দেখার জন্য। তো এইটা হচ্ছে রাত্রের ডিনার। এখানে আছে 4টে রুটি, স্যালাড, আলু ভাজা, চিলি পনির, মিক্স ভেজ। তো আপনারা যদি ভাত নেন তো ভাতের সাথে ডালটা থাকবে, আর রুটি নিলে রুটির সাথে এই অপশানগুলো আছে। গুড মর্নিং ফ্রম ডুবলাগাড়ি গ্যালাক্সি নেচার ক্যাম্প রিসর্ট। কাল রাত্রে ঘুম হয়নি, আর
ট্রেন জার্নি অতটা জার্নি করে এসে না, আজকে সকালবেলা হয়েছিলাম আরও সকাল সকাল উঠবো, উঠে একদম আর্লি মর্নিংয়ে যাবো একবার বিচে। বাট এখন অলরেডি 6টা বেজে গেছে। যাই দেখি একবার বিচের কাছ থেকে ঘুরে আসি, একাই যাচ্ছি, গিয়ে একবার ঘুরে দেখে আসি সকাল সকাল। বিচের সামনে পৌঁছে আমি অবাক হয়ে গেলাম। এই ভোরবেলায় আর একটাও লোক নেই এখানে, শুধু আমি একা। সত্যি এ এক আলাদাই অনুভূতি। বেশ কিছুক্ষণ নিজের মতো ঘুরে বেড়ালাম, বসে বসে সমুদ্রের ঢেউ দেখতে থাকলাম। অনেকক্ষণ কাটালাম একা একা সমুদ্রের সামনে, বেশ ভালো লাগছিল। সম্পূর্ণ নতুন একটা এক্সপিরিয়েন্স। বিচে কিন্তু একটাও কাঁকড়া ছিল না। জানি না শীতকাল বলে কিনা, আপনারা কেউ জানলে জানিয়ে দেবেন কিন্তু। এবার বাড়ি ফেরার পালা। খুব কম সময় হাতে নিয়ে এই ট্রিপটাতে আমরা এসেছি, তাই কোনো সাইট সিইং প্ল্যান করতে পারিনি। কিন্তু আপনারা যদি যেতে চান তাহলে কত খরচা পড়বে সেগুলো আমি এখন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আমরা রেডি হয়ে গেছি, প্যাকিং হয়ে গেছে, এবার বেরোবো আস্তে আস্তে। অটো ড্রাইভার আসছেন, আর মিনিট 5-6-এর মধ্যেই পৌঁছে যাবেন হয়তো। সকালে ব্রেকফাস্ট ছিল, পরোটা, তরকারি, ডিম, মিষ্টি। তো আমরা ব্রেকফাস্টের এখনও টাইম হয়নি, আমরা তার আগেই বেরিয়ে যাচ্ছি। 7:30 বাজে, এবার ফিরে যাওয়ার টাইম হয়ে গেছে। খুব ভালো লাগলো এসে, এনাদের ব্যবহার সার্ভিস খুবই ভালো, আর খাবার তো মানে কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই খুব ভালো। আমাদের ফিরে যাওয়ার জন্য অটো চলে এসছে। এবারে ডুবলাগাড়িকে বিদায় জানিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়বো বাড়ির পথে। একদিন অথবা দুদিনের ট্রিপের জন্য ডুবলাগুড়ি আমার বেশ ভালোই লাগলো। পেট ভরে চারবেলা সুস্বাদু খাবার, এক অন্যরকম সমুদ্রের এক্সপিরিয়েন্স, আর এই একাকিত্বটার জন্য ডুবলাগুড়িকে আমি আবার আমার ভ্রমণ লিস্টে তুলেই আনতে পারি। এবারের মতো এখানেই বিদায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর ইচ্ছা করলে তবেই লাইক আর সাবস্ক্রাইবটা কিন্তু করে দেবেন, এটা আমাকে খুব মোটিভেট করবে।